নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম, এবং এই ইসলামের নীতিকে আকৃষ্ট হয়ে আমরা হিন্দুরা এবার শ্রেষ্ঠ জিনিসটাকে এবার বেছে নিয়েছি, সেটা হলো দাড়িপাল্লা মার্কায়। আমরা যখন হিন্দুরা শতভাগ ভোট দেওয়ার চেষ্টা করতেছি, আর আপনারা 92% মুসলমান ভাইরা এখনো আপনারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেন নাই। তাই আমি বলছি উলুক ভুলুক বাদ দেন। আমরা যখন আসছি আপনারা সবাই দাড়িপাল্লার পথে এসে দাঁড়ান। আপনারা সবাই দাড়িপাল্লার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জনাব শ্রী পুষ্পজিৎ বর্মন, অমুসলিম শাখা হাতিবান্ধা। জনাব শ্রী পুষ্পজিৎ বর্মন। আল্লাহ ঈশ্বর ভগবান দাড়িপাল্লার রাখমান। গড আল্লাহ রেখো দাড়িপাল্লা, গড ঈশ্বর আল্লাহ রেখো এবার দাড়িপাল্লা। ভাই সব উপস্থিত মঞ্চে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সময় যেহেতু স্বল্প, সবাইকে সালাম কালাম দেওয়ার সম্ভব না, সবারই প্রতি রইল আমার আদাব ও নমস্কার। ভাইরা আমার, আমরা হিন্দু নিরামিষ খাই, আমাদের মাথা আছে কিন্তু আমরা যাকে তাকে সহজে বুক দেখাই না, আবার বুক দেখাইলে পিঠও দেখাই না। ভাইরা আমার, আমরা হিন্দুরা কেন দাড়িপাল্লাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছি জানেন? বলেন তো, রাজার যদি রাজ্যই না থাকে তাহলে জনগণ দিয়ে কি লাভ হবে? এই জন্য আমরা হিন্দুরা শ্রেষ্ঠ জিনিসটাকে এবার বেছে নিয়েছি, সেটা হলো দাড়িপাল্লা মার্কায়। কিভাবে বলেন তো? হাঁসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? রাজহাঁস। মিস্ত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? রাজমিস্ত্রি। প্রাসাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? রাজপ্রাসাদ। আর নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? আবার বলেন। নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম। আপনারা ভুল বলেছেন, নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম, এবং এই ইসলামের নীতিকে আকৃষ্ট হয়ে আমরা হিন্দুরা এবার ভাইরা আমার, এই ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যখন হিন্দুরা শতভাগ ভোট দেওয়ার চেষ্টা করতেছি, আর আপনারা 92% মুসলমান ভাইরা এখনো আপনারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেন নাই। তাই আমি বলছি উলুক ভুলুক বাদ দেন। আমরা যখন আসছি আপনারা সবাই দাড়িপাল্লার পথে এসে দাঁড়ান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভাইরা আমার, আপনারা সবাই দাড়িপাল্লার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। রাজু ভাইকে এমপি বানাবেন, শফিকুর ভাই রাজু ভাইকে মন্ত্রী বানিয়ে এই এলাকায় পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। নীলফামারীতে 4 জন ক্যান্ডিডেট আছেন ভাইরা আমার, লালমনিরহাটে 3 জন, আমরা 7 জন ক্যান্ডিডেটের প্রতি দোয়া চাচ্ছি। আপনারা সকলকেই দোয়া করবেন। আমরা হিন্দুদের পক্ষ থেকে আপনাদের মন ভোলা দোয়া করছি, আপনারা যেন এই পদ ছাত্রীতে এমপি জয়যুক্ত হয়ে দেশের ভাব মুক্তি উজ্জ্বল করে। এই জন্য সকলের প্রতি আবারও আদাব ও নমস্কার জানিয়ে আমি শেষ করছি। জি ধন্যবাদ জনাব পুষ্পজিৎ বর্মন, অত্যন্ত প্রাণান্তকর বক্তব্য প্রাঞ্জল ভাষায় রাখার জন্য। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমির হোসেন কলেজের অধ্যক্ষ জনাব বিপুল চন্দ্র রায়। আজকের এই ডালিয়া ব্রিজের মহাসমাবেশে উপস্থিত জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, ওনাকে আমি দণ্ডায়মান প্রণতি জ্ঞাপন করছি।
প্রণতি জ্ঞাপন করছি বিভিন্ন আসন থেকে মহামান্যবর প্রধান অতিথি মহোদয় ওনাদেরকে আমি দণ্ডায়মান প্রণতি জ্ঞাপন করছি মঞ্চে আসেন যে সকল নেতৃবর্গ শীর্ষস্থানীয় নেতৃবর্গ এবং 11 দলের সকল শরিক দলের নেতৃবৃন্দকে আমি দণ্ডায়মান প্রণতি জ্ঞাপন করছি যেনারা বহু দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে কাল অবধি আজকে থেকে এখনো আসছেন। আপনাদের সবাইকে আমি অমুসলিম শাখা হিন্দুদের পক্ষ থেকে আপনাদের দণ্ডায়মান প্রণতি জ্ঞাপন করছি। আমাদের হিন্দু ধর্মে একটা সংস্কৃত ভাষায় একটা কথা বলা আছে, সম শত্রু চ মিত্র চ তথা মান অপমানায় শীত গ্রীষ্ম চ সুখ দুঃখের সঙ্গ বিবর্জিতা। আমার সেই মানুষটি প্রিয় যে মানুষটির মধ্যে শত্রু ভাবাপন্ন নাই, যে মানুষটি গরম এবং শীতকে সমানভাবে দেখে, যার মধ্যে কোনো মান অপমান নাই, সেই মানুষটি আমাদের দাঁড়িপাল্লার প্রার্থীদের কারো কি মান অপমান আছে? তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিন্তু তারা কখনো দল ত্যাগ করেনি, তারা ন্যায়ের পথে ছিল। ইসলাম ধর্মে পরিষ্কার একটা কথা বলা আছে, লাকুম দিনাকুম। আমাদের ধর্ম আমাদের, অলিয়া দিন আমাদের ধর্ম আমাদের। অতএব এখানে তো বলা নাই যে হিন্দুদেরকে জোর জবরদস্তি করে নিয়ে এসে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে। আমাদের দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কোনো অমুসলিমকে জোর করে নিয়ে আসো এখানে? বলা নাই। তাহলে দ্বিধা কিসের, দ্বন্দ্ব কিসের? আজকের এই নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানীয় সহকারী অঞ্চল পরিচালক, আমাদের সম্মানীয় রাহবার জনাব অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, উপস্থিত জামায়াত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের সম্মানিত নেতৃবৃন্দ, লালমনিরহাট নীলফামারীর 60টি আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী বৃন্দ, আমাদের মাঝে আসছেন অমুসলিম নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ উপস্থিত সর্বস্তরের সংগ্রামী জনতা। এবারের নির্বাচন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? আইয়ুব শাহীর জাতাকল থেকে বাঁচার জন্য এদেশ স্বাধীন হয়েছিল। দেশের দামাল ছেলেরাও বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে তারা মুক্তিযোদ্ধা করে দেশ শাসন করেছিল। আমরা দেখতে পাই এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে একদলীয় শাসন কায়েম করার লক্ষ্যে সমস্ত দলগুলোকে বেআইনি ঘোষণা করে বাকশাল কায়েম করেছিল। যারা গণতন্ত্র বলে চিৎকার করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা একদলীয় শাসনে বিশ্বাসী। যে কারণে 75-এর 15ই আগস্টের একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে 21 বছর ক্ষমতার বাইরে ছিল। এরপর 96 সালে তারা আবার ক্ষমতায় এসেছিল। 2001-এর নির্বাচনে তারা আবার ক্ষমতাচ্যুত হয়। এরপর কেয়ারটেকার সরকারের অধীনে পরিকল্পিতভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কায়েম করে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এরপর দীর্ঘ 16টি বছর আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে। এই 16 বছরে 3টি নির্বাচন অতিবাহিত হয়ে গেছে। দেশের জনগণ ওই নির্বাচনে ভোট দিতে পারে নাই। শুধু তাই নয়,
13 তারিখের নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। আমরা দেখেছি চেয়ার টেবিল নিয়ে প্রিজাইডিং অফিসাররা বাতাস খেয়েছেন, অনেক ভোট কেন্দ্রে কুকুর শুয়েছিলেন, মানুষ ভোট দিতে যায় নাই। 18 সালের নির্বাচনে আমরা কি দেখলাম? 30শে ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল, জনগণ ভোট দিতে গিয়ে দেখে 29 তারিখ রাত্রেই ভোট হয়ে গেছে। যে কারণে 24 সালের নির্বাচনে যেই নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলেছিলেন, আমি এমনভাবে নির্বাচন করব যাতে দিনের ভোট রাত্রে হতে না পারে। অকপটে তারা স্বীকার করেছেন 24 সালের নির্বাচন কোনো বিরোধী দল অংশগ্রহণ করেননি। তারাই সরকারি দল, তারাই বিরোধী দল, তারাই ডেমি প্রার্থী দিয়ে একটা নাম সর্বস্ব নির্বাচন তারা করেছিল। এই নির্বাচনে ক্ষমতায় এসে ওই শেখ হাসিনা 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখলেন, তিনি পরিকল্পনা গ্রহণ করলেন 41 সাল পর্যন্ত। অর্থাৎ আমি এবার যেভাবে ক্ষমতায় এসেছি 41 সাল পর্যন্ত আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। সম্মানিত ভাইরা, এরপর ছাত্রদের প্রতি জুলুম করা হলো, মেধার মূল্যায়ন করা হলো না, তাদের দলীয় ছেলেদেরকে বিসিএসে নিয়োগ দেওয়া হলো, দলীয় ক্যাডারদেরকে পুলিশ বাহিনীতে দেওয়া হলো, দলীয় ক্যাডারদেরকে বিভিন্ন সেক্টরে দিয়ে দেওয়া হলো। পূর্ব থেকে অন্য দলের কোনো শীর্ষ নেতা অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রশাসনে থাকে তাদেরকে চিহ্নিত করে ক্ষমতা থেকে বের করে দেওয়া হলো। এই ছিল আওয়ামী শাসন। এরপর কোটার নামে 62% কোটা দিয়ে দেওয়া হলো, মেধাবীদের কোনো মূল্য নাই। শুরু হলো কোটা বিরোধী আন্দোলন, শুরু হলো কোটা বিরোধী আন্দোলন। এক পর্যায়ে এই আন্দোলন আর কোটা বিরোধীর মধ্যে থাকলো না, এক দফার আন্দোলনে নুপল সরকার পতনের আন্দোলন। সেই আন্দোলনে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই আন্দোলনে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। 1,500-এরও অধিক তরুণ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 30,000-এরও অধিক তরুণ যুবকেরা তার শরীরে রক্ত ঝরাইয়েছে, অঙ্গহানি হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়েছে। তারপরে জুলাই বিপ্লব সংগঠিত হলো 5ই আগস্ট 2024 সালে। এরপর আমরা কি দেখতে পাই? একটা জুলাই সনদ তৈরি হবে। এই জুলাই সনদ নিয়ে একটি দল টালবাহানা শুরু করলো। অনেক দেরিতে হলেও এক পর্যায়ে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। প্রশ্ন হলো, এই জুলাই সনদকে নিয়ে এখন গণভোট হচ্ছে, হানা ভোট হচ্ছে। জুলাই সনদ কেন? আমরা দেখেছি যেই নিয়মে ভোট হয়ে আসছে সেই নিয়মে ভোট হলে